সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার লাস্ট ক্লাসের আগের ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো এক্স রে এবং আমরা কম্পটন ইফেক্ট সম্পর্কে জানবো যে কম্পটন ইফেক্টটা কি আর এক্স রেটা কি। ঠিক আছে, এক্স রে একটা সূত্র আছে যে বেগ কত হলে পারে, বেগ কত হলে পারে আমাদের কত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে রশ্মি নির্গত হবে। এটা নিয়ে আমাদের সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা দেখবো। আর হচ্ছে আমরা আজকে দেখবো কম্পটন ইফেক্ট। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা দেখবো হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, ফটো তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসি এক্স রে। ঠিক আছে, এক্স রে, আজকে আমরা এক্স রে নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো এক্স রে কত সালে আবিষ্কার হয়? 1800 1895 সালে এক্স রে আবিষ্কার হয়। কে করে? রন রনজেন। ঠিক আছে, কে করে? উইলিয়াম রনজেন। ঠিক আছে, রনজেন আবিষ্কার করে। রনজেন আবিষ্কার করে। Shit, তাতে নিয়ে আসবো। এক্স রে কে আবিষ্কার করে? 1895 সালে রনজেন এক্স রে আবিষ্কার করে। ঠিক আছে, রনজেন কোন জায়গার বিজ্ঞানী? জার্মান বিজ্ঞানী। জার্মান বিজ্ঞানী, জার্মান। ঠিক আছে, তিনি কি ছিলেন? রনজেন জার্মান ছিলেন। তো কোন রশ্মি পরীক্ষা করতে যে তিনি হচ্ছে এক্স রে আবিষ্কার করেন? ক্যাথোড রশ্মি পরীক্ষা নিয়ে। ঠিক আছে, ক্যাথোড রশ্মি পরীক্ষা করতে যে, জাস্ট কি পয়েন্ট গুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ক্যাথোড রশ্মি পরীক্ষা করতে গিয়ে, পরীক্ষা করতে গিয়ে এক্স রে আবিষ্কার করে। যে বলে না, ভুল থেকে ভালো কিছু হয়, দাগ থেকে ভালো কিছু হয়, দাগ নাকি? এক্স রে আবিষ্কার করে। ঠিক আছে, কোন রশ্মি? ক্যাথোড রশ্মি। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করো যে এক্স রে কিভাবে আসছে জানো? যে তোমার হচ্ছে একটা বেরিয়াম প্লাটিসায়ানাইড নামে একটা পাত আছে। ঠিক আছে, ওই পাতের উপরে যখনই তুমি তড়িৎ ক্ষরণ করতেছো, ইলেকট্রন ক্ষরণ করতেছো, ধরো এটা একটা পাত, প্লাটিনাম বেরিসাইড একটা পাত। এই পাতের ভিতরে কি হচ্ছে? এই ক্যাথোড রশ্মি এ করার জন্য, এটা ধরো প্লাটিনামের একটা দণ্ড। এই দণ্ড থেকে কি হচ্ছে? ইলেকট্রন গুলো যখন সরে যাচ্ছে, এতে যখন আঘাত করতেছে, তখন দেখা যাচ্ছে এইখান থেকে একটা অজানা একটা রশ্মি দেখা যাচ্ছে, এখান থেকে একটা অজানা একটা রশ্মি বেরোচ্ছে। তিনি এই ক্যাথোড এবং এই পাতের মাঝখানে একটা কি দেন, একটা ধাতব একটা শীট দেন দেখার জন্য। ঠিক আছে, যে আসলে এটা কি হচ্ছে। তো দেখা যাচ্ছে এই শীটে ওই পানির ছোপের মতো দাগ দেখা যাচ্ছে, পানির ছোপের মতো দাগ দেখা যাচ্ছে। তখন তিনি বুঝলেন যে এখান থেকে একটা রশ্মি নির্গত হচ্ছে। তিনি এই অজ্ঞাত রশ্মিটাকে কি নাম দেন? এক্স রে নাম দেন। কি নাম দেন? এক্স রে। ঠিক আছে, বা এটাকে বলা হয় তার নাম অনুসারে, এটাকে বলা হচ্ছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি, আমরা বাংলায় রঞ্জন রশ্মি বলি, রঞ্জন রশ্মি নাকি রঞ্জন রশ্মি স্টাইলিশ ভাবে বলা হয়, তাই না? তো এটাকে রঞ্জন রশ্মি এইভাবে নাম আসছে, কারণ কি? রঞ্জেন আবিষ্কার করতে, অনেকে রঞ্জেন বলে, নাম ইংলিশ নাম, স্প্যানিশ জার্মান নাম, তো তো স্পেলিংটা দিয়ে দিতে হবে। আমরা বাঙালি, আমরা ইচ্ছা মতো করি। সবার কি সমস্যা হচ্ছে? কালকে থেকে স্যামের ফোনে ক্লাস নেব। আজকে দিনটা দিয়ে করুন, কালকে থেকে স্যামের ফোনে ক্লাস নেব। ঠিক আছে, আচ্ছা। এইটুকু ঠিক আছে কিনা জানো, যে 1850 সালে রঞ্জন আবিষ্কার করে, জার্মান বিজ্ঞানী, তিনি ক্যাথোড রশ্মি পরীক্ষা করতে গিয়ে এক্স রে আবিষ্কার করে। ঠিক আছে, এই ক্যাথোড রশ্মি কি, ক্যাথোড থেকে, এটা ধরো ক্যাথোড, অ্যানোড ক্যাথোড পড়ে, এই ক্যাথোড থেকে একটা কি ইলেকট্রন বিচ্যুত একটা রশ্মি আসে, তাই না? এটা একটা রশ্মি পরীক্ষা করতে গিয়ে তিনি কি করছে? কারো ঠিক আছে, কারো বাড়তেছে, কি ঝামেলা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তো এই যে রশ্মিটা পরীক্ষা করতে যে তিনি কি করেন, দেখেন একটা রশ্মি আছে, এটাকে বলা হয় এক্স রে বা রঞ্জন রশ্মি। এইটুকু ক্লিয়ার? এক্স রে এইটুকু ক্লিয়ার? হুম, আচ্ছা ঠিক আছে।
ক্লিয়ার হলে ভালো। এখন দেখো এক্স এর সংজ্ঞাটা আমি পরে বলবো, তোমরা পড়তে পড়তে তোমরা সংজ্ঞাটা বুঝতে যাবে, ঠিক আছে? আমি সংজ্ঞাটা পরে বলবো, আগে আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করব যে এক্স রে কিভাবে তৈরি করা যায়, তৈরি করা হয়, ঠিক আছে? কোন কোন পদ্ধতি ব্যবহার করে এক্স রে তৈরি করা হয়, পুরোটা আমি আগে ব্যাখ্যা করব, তারপরে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? খেয়াল করো। তো এক্স রে করার জন্য ওয়েট খেয়াল করো, এক্স রে তৈরি করার জন্য আগে গ্যাস ভর্তি একটা নল ব্যবহার করা হতো। কি করা হতো আগে? কি করা হতো? গ্যাস ভর্তি নল ব্যবহার করা হতো। কি করা হতো? গ্যাস ভর্তি নল ব্যবহৃত হতো আগে, ঠিক আছে? প্রথম প্রথম যখন এক্স রে আবিষ্কার করা হয় তখন গ্যাস ভর্তি নল ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে এখানে কি হয়, একটু সমস্যা থাকার কারণে এটা ইউজ করা হয় না। হ্যাঁ, তো এখন কি ইউজ করা হয়? এখন এখন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে দেখো 1913 সালে, কত সালে? 1913 সালে ডক্টর ডক্টর পুলিশ, ঠিক আছে? ডক্টর পুলিশ ডক্টর পুলিশ এক্স রে রশ্মির একটা অভিনব একটা পদ্ধতি আবিষ্কার করে, ঠিক আছে? ডক্টর পুলিশ 1913 সালে ডক্টর পুলিশ এক্স রে রশ্মি আবিষ্কার, এক্স রে রশ্মি নির্গমনের একটা পদ্ধতি আবিষ্কার করে, ঠিক আছে? তো তার নাম অনুসারে, হ্যাঁ, কি করে তার নাম অনুসারে যে নলটা ব্যবহার করা হয় এক্স রে রশ্মি ইউজ করার জন্য সেটাকে পুলিশ নল বলে। কি বলে? পুলিশ নল। কি বলে? পুলিশ নল বলে, ঠিক আছে? 1913 সালে ডক্টর পুলিশ এর গ্যাস ভর্তি নলের পরিবর্তে তিনি কি করে, একটা নল আবিষ্কার করে, একটি নল আবিষ্কার করে। নলটা কি বলতেছে? এটাকে কি বলা হয়? এটাকে পুলিশ নল বলা হয়, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তো এক্স রে উৎপন্ন করার তিনটা পদ্ধতি আমাদের জানা আছে। একটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি, একটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি, আর একটা হচ্ছে কুলিজ নল, একটা হচ্ছে কুলিজ নল পদ্ধতি, আর একটা হচ্ছে বিট্রাটন পদ্ধতি। একটা হচ্ছে বিট্রাটন পদ্ধতি। বোর্ড ক্লিয়ার? ঠিক আছে, তো আমরা কুলিজ নল পদ্ধতি সম্পর্কে জানি, ঠিক আছে? এখন দেখো, প্রথমে কি করা হয়, একটা বায়ু শূন্য, প্রায় বায়ু শূন্য একটা গ্যাস নল নেওয়া হয়, প্রায় বায়ু শূন্য একটা নল নেওয়া হয়, ঠিক আছে? বায়ু শূন্য একটা গোলকের একটা নল নেওয়া, দেখো, ঠিক আছে? প্রায় বায়ু শূন্য একটা কাঁচ গোলক নেওয়া হবে। কি করা হবে? প্রায় বায়ু শূন্য একটা কাঁচ গোলক নেওয়া হলো, ঠিক আছে? এই কাঁচ গোলকের ভিতরে কি করা হবে, এদিকে একটা ক্যাথোড, ক্যাথোড দণ্ড, ঠিক আছে? একটা ক্যাথোড দণ্ড নেওয়া হলো, হ্যাঁ, এটা ক্যাথোড দণ্ড। আর এইদিকে একটা অ্যানোড, অ্যানোড নল, ঠিক আছে? অ্যানোড একটা নল, দেখো এটা এরকম থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু থাকে, আমি আসতেছি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে, এটা কি অ্যানোড, ঠিক আছে? এখন এইটাতে বায়ু নির্গমন এবং বায়ু প্রবেশের জন্য দুইটা পথ থাকে, কেন থাকে বলতেছি, ঠিক আছে? এটা ধরো বায়ুর প্রবেশ পথ, আর বায়ু বা তেল, আর এটা হচ্ছে ধরো নির্গমন পথ, ঠিক আছে?
এখন এখন কি করা হবে, এই যে এটা অ্যানোডটা একটা ভোল্টেজ সোর্স, হ্যাঁ কি থাকবে, একটা সোর্স এবং একটা পরিবর্তনশীল রোধ দেওয়া থাকবে, ঠিক আছে, ধর একটা সোর্স সোর্স আর একটা পরিবর্তনশীল রোধ রোধের সাথে যুক্ত থাকবে, কি থাকবে, একটা সোর্স এবং একটা পরিবর্তনশীল রোধ মাধ্যমে যুক্ত থাকবে। তো এটা ধরে কি এবার ঠিক আছে, এবং এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা মেজার করার জন্য একটা মিলি অ্যাম্পিয়ারের একটা অ্যামিটার থাকবে, ঠিক আছে, এটা ধরো অ্যামিটার, মিলি অ্যাম্পিয়ারের মাপার জন্য, ঠিক আছে, মিলি অ্যামিটার, ঠিক আছে, তার একটা অ্যামিটার থাকবে, বুঝছো কিনা বলেছে, অ্যামিটারটা কিন্তু মিলি অ্যামিটার, ঠিক আছে, একটা সোর্স ভোল্টেজ সোর্স বা ব্যাটারি, হ্যাঁ, এটা মিলি অ্যামিটার মাপার জন্য কারেন্ট, এটা পরিবর্তনশীল রোধ, ঠিক আছে। এবার এই অ্যানোডের রেখে ক্যাথোডের সাথে, সরি অ্যানোডের সাথে আরেকটা তার যুক্ত হয়ে ক্যাথোড, ঠিক আছে, দেখো বুঝছো কিনা। হুম? আর এই যে এখানে একটা প্রচুর ব্যাপক পরিমাণে একটা বিভব দিতে হয়, এই কারণে এই জায়গাটায় কি করা হয়, আবার একটা ট্রান্সফরমার দেওয়া হয়, ঠিক আছে, ট্রান্সফরমার দেওয়া হয়, হ্যাঁ, স্টেপ আপ ট্রান্সফরমার, ভোল্টেজ স্টেপ আপ করার জন্য। তাহলে এটাকে কি বললাম আমরা, এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। অ্যানোডের ভিতরে বায়ু কি থাকে, পানি বা বিভিন্ন তরল দেওয়া থাকে, তেল, ঠিক আছে, কেন দেওয়া থাকে সব বলতেছি, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, জানাও, হ্যাঁ, আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই জায়গাটায় এইরকম দুটো পাত, দেখো এইটা হচ্ছে পুরো সিস্টেম, এক্সেল ওষুধ পালন করা পুরো সিস্টেম হচ্ছে এটা। এখন আমি ব্যাখ্যা শুরু করব, এখন আমি ব্যাখ্যা শুরু করব, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। এখন খেয়াল করো কি হবে, সবাই রেডি, আমার কথা শোনা যাচ্ছে, সব ঠিকঠাক শোনা যাচ্ছে, জানাও, আমার কথা সব শোনা যাচ্ছে, আচ্ছা, এখন ব্যাখ্যা শুরু করি, খেয়াল করো, প্রথমে প্রথমে এই যে এটা কি বললাম, এটা ক্যাথোড, ক্যাথোডটা কিসের তৈরি, আমরা কি সিস্টেম গুলো লিখি, ঠিক আছে, ক্যাথোড কিসের তৈরি, একটি প্রথমে কি আমরা কি করতেছি, একটি একটি ফাঁপা, একটি বায়ুশূন্য কি কাঁচ গোলকের ভিতরে একটি বায়ুশূন্য, এটা কি পুরোটা একটা বায়ুশূন্য কাঁচ গোলক, তাই না, আমি যা মেইন পয়েন্ট লিখছি, কাঁচ গোলকে আমরা কি কি নিলাম, ক্যাথোড ও অ্যানোড নিলাম, তাই না, ক্যাথোড ও অ্যানোড কি করলাম, অ্যানোড ধরো ঢুকানো আছে, ঠিক আছে, একটা ফাঁপা কাঁচ, কাঁচ নল, ফাঁপা নলের ভিতরে এটা কি অ্যানোড, এটা কি ক্যাথোড ঢুকানো আছে, ঠিক আছে, ক্যাথোডের সাথে কি কি আছে, ক্যাথোডের সাথে একটা কি আছে বলতো, ব্যাটারি, ক্যাথোডের সাথে কি আছে, ক্যাথোডের সাথে কি কি আছে বলতো, ব্যাটারি আছে, কি আছে, মিলি অ্যামিটার ও পরিবর্তনশীল রোধ, কিসে যুক্ত, শ্রেণী সংযোগে যুক্ত আছে, ঠিক আছে, এইটুকু আমি তো ব্যাখ্যা করতেছি কি কি আছে,
ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এবার দেখো, এরপর দেখো আর কি আছে ক্যাথোডে। ক্যাথোডের এই দেখো, ক্যাথোডের যে চারিদিকে, এই চারিদিকে চারদিকে কি আছে, একটা চোঙের মতো দেখছো না, একটা চোঙ। চোঙ কেমন হয়, এই যে এরকমই তো হয় চোঙ। এই চোঙ আছে না একটা, এটা হচ্ছে কি বলবো তাহলে, ক্যাথোডের 3 নাম্বার। ক্যাথোডের চারিদিকে কি আছে, মলিবডেনামের তৈরি, মলিবডেনামের চোঙ আছে। এখন এই পর্যন্ত ব্যাখ্যা করি। ক্যাথোডের সাথে ভোল্টেজ, একটা ব্যাটারি, এটা অ্যামিটার, আর এটা পরিবর্তনশীল রোধ আর ধরো আছে। কি হচ্ছে, এখানে যে পাওয়ার দিতেছি, ক্যাথোডটা কিসের তৈরি, ক্যাথোডটা কিসের তৈরি, ক্যাথোড হচ্ছে, ক্যাথোড হচ্ছে টাংস্টেনের তৈরি। ট্যাংস্টেন, ক্যাথোড হচ্ছে ট্যাংস্টেনের তৈরি। তো ট্যাংস্টেনের তৈরি যে ক্যাথোডটা আছে, এই যে ক্যাথোডটা কি করবে বলতো, এখান থেকে ইলেকট্রন ছুড়ে দেবে, এইদিকে ইলেকট্রন ছুড়ে দেবে। ইলেকট্রন যেন এদিকে দিক না যায়, এদিকে দিক যেন না যায়, এই কারণে হচ্ছে এই যে একটা বাউন্ডারি দেওয়া আছে মলিবডেনামে, বুঝছো? যাতে ইলেকট্রন কি টার্গেটে, টার্গেট কোনটা, টার্গেট হচ্ছে যে অ্যানোডের, এটা হচ্ছে টার্গেট, টার্গেটটা যেন ঠিক করে পড়ে, বুঝছো? টার্গেট যেন ঠিক করে পড়ে, এদিক ওদিক যেন ছুটে না যায়, এই জন্য ক্যাথোডের চারিদিকে কি আছে, মলিবডেনাম দেওয়া আছে। বুঝছো এটুকু? এই পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা হলে বলবা, ঠিক আছে? এখন, এখন অ্যানোডে আসে। অ্যানোডে কি, অ্যানোড হচ্ছে একটা ফাঁপা পাইপ, তাই না, ফাঁপা নল। কিন্তু নলের ভিতরে কি আছে, অ্যানোডে কি আছে, অ্যানোডে, অ্যানোডের সাথে কি লাগানো, অ্যানোডের সাথে দেখো, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ট্যাংস্টেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো কি কি লাগানো আছে, প্লাটিনাম ট্যাংস্টেন লাগানো, ঠিক আছে, টুকরা, এটা ধাতব টুকরা, কয় ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ধাতব টুকরা, ঠিক আছে। কি বললাম, ধাতব টুকরা, ঠিক আছে। তো অ্যানোডে কি আছে, 45 ডিগ্রি কোণে কি লাগানো আছে, ধাতব টুকরা। কিসের কিসের হতে পারে, প্ল্যাটিনামের হতে পারে এটা, বা টাংস্টেনের হতে পারে, ঠিক আছে। প্ল্যাটিনাম, টংস্টেন অথবা ট্যান্টালামের মধ্যে, ঠিক আছে, ট্যান্টালাম, ঠিক আছে। ধাতব টুকরা কি থাকে, যুক্ত থাকে। এখন দেখো, এই যে ভোল্টেজের কারণে এই যে কি হলো, কারেন্ট গেল, এখান থেকে কি ছুটতেছে, ইলেকট্রন ছুটতেছে, তাই না? ইলেকট্রন গুলো কি এই যে ডাইরেক্ট যে ধাতুতে আঘাত করবে না, অথবা ধাতুতে আঘাত করবে কিনা। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেন দেওয়া, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া যাতে পুরো এটা ভালো একটা এরিয়া কভার করতে পারে, ঠিক আছে। পুরো পিঠটা যেন কাজে, ধর 45 অ্যাঙ্গেল আছে, উপর পিঠেও লাগতেছে, এই পাশেও লাগবে, এই পাশেও লাগবে, ঠিক আছে, পুরোটা যেন কভার করে, এই কারণে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাতব টুকরা গুলো সেট করা। এই উচ্চ সম্পন্ন ইলেকট্রন যখন এই দিকে আঘাত করবে, তখন এখান থেকে যে এইভাবে এইভাবে, হ্যাঁ, এইভাবে রশ্মি ছড়বে। তো এই যে রশ্মিগুলো হচ্ছে কি রশ্মি, এই রশ্মিগুলো হচ্ছে, ঠিক আছে। দেখো, ঠিক আছে, কিন্তু আরো কথা আছে, আরো কথা আছে। এই যে, এই যে এটার বেগ, হ্যাঁ, কি করা হয়, এই যে ক্যাথোড থেকে যে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন ছাড়া হবে, তাই না, তো এমনি তো উচ্চ গতি হবে না। এই কারণে এই দুই বিন্দু ক্যাথোড এবং অ্যানোডের ভিতরে আমার প্রচুর পরিমাণে বিভব পার্থক্য সৃষ্টি করতে হয়। এই বিভব পার্থক্যটা প্রায় 50,000 থেকে 1,00,000 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য এখানে কি করা হয়, স্টেপ আপ একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দেখো, যে এখন কি, ক্যাথোড থেকে, ক্যাথোড থেকে ইলেকট্রন মুক্ত করার জন্য অ্যানোড ও ক্যাথোডের মাঝে, দেখো অ্যানোড এবং ক্যাথোডের সাথে যুক্ত আছে কিন্তু দেখো ট্রান্সফরমার, তাই না, জন্য
অ্যানোড ও ক্যাথোডের মাঝে অতি উচ্চ কি করা হবে, বিভব পার্থক্যের সৃষ্টি করা হবে। বিভব পার্থক্যের সৃষ্টি করা হয়। এই বিভব পার্থক্য প্রায় 50,000 থেকে 1,00,000 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। তো কিসের মাধ্যমে করা হবে, স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে। স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে, ঠিক আছে। ও ও, আমার জুমের প্রিমিয়াম শেষ, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে কি করা হবে, ক্যাথোড থেকে ইলেকট্রন মুক্ত করে, দেখো কি করা হয়, 50 থেকে 1,00,000 ভোল্ট দেওয়া হবে। এর এর ফলে ক্যাথোড থেকে উচ্চ গতি সম্পন্ন, ঠিক আছে, কি বের হবে, ইলেকট্রন বের হবে, ঠিক আছে। তো এই যে যে ইলেকট্রন বের হবে, এই ইলেকট্রন যে বের হবে, এই ইলেকট্রনের বেগ হবে আলোর বেগের 55% পর্যন্ত হয়ে থাকে, এত দ্রুত বের হবে আলোর বেগের 55%। হ্যাঁ, এডিশনাল ইনফরমেশন। তারপরে দেখো কি কি হয়, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে দেখো কি করবে, এই যে অ্যানোডের ভিতরে কি করা হবে, অ্যানোডের ভিতরে, অ্যানোডে কি, এই যে প্রসেস, এই প্রসেসে কিন্তু কি 99% তাপ উৎপন্ন হয়। যে পরিমাণ শক্তি ছাড়ে, ওই শক্তি 99% তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। বাকি 1% রশ্মি বের হয়। তাহলে এই যে এত তাপ নিলে কি হবে, এই জিনিসটা বাস্ট হয়ে যাওয়ার কথা না, কিন্তু বাস্ট হয় না, কারণ কি, কারণ হচ্ছে দেখো অ্যানোডের ভিতরে এই যে এটা কিন্তু তরল, ঠিক আছে, হয় পানি হবে না তেল, এটা ফ্লো করা হয়, ঠিক আছে, এটা তরলের ফ্লো থাকে। হ্যাঁ, তো এই তাপ বের করার জন্য এই যে কাঁচ নল, ঠিক আছে, এই যে কাঁচ গোলকের বাইরে, কি করা হয়, কাঁচ গোলকের বাইরে, হ্যাঁ, বায়ু নির্গমন ও প্রবেশের পথ থাকে, এবং পানি বা তেল কি করা হবে, তেল ফ্লো করা হয়, যাতে তাপটা তাড়াতাড়ি শুষে নেয়, ঠিক আছে। এবং এটা কি করা হয়, এটা তামার তৈরি হয়, ঠিক আছে, এই জিনিসটা তামার তৈরি হয়, এই কারণে ফ্লো করা হয়, যাতে তাপ সহজে বের হয়ে যায়, ঠিক আছে। একটু বুঝছো কিনা বলো। তাহলে এইটাই ছিল আমাদের এক্স রে সম্পূর্ণ ডেটা। আমি আবারও বলি মুখে, যে প্রথমে একটা বায়ুশূন্য কাঁচ নল নেওয়া হবে, এই নলের ভিতরে দুইটা নল নেওয়া হবে, বায়ুশূন্য গোলকের ভিতরে দুইটা নল নেওয়া হবে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড কিসের তৈরি হবে, ট্যাংস্টেনের তৈরি হবে, ক্যাথোড ট্যাংস্টেনের তৈরি, ক্যাথোডের চারিদিকে মলিবডেনামের চোখ থাকবে, ক্যাথোডের সাথে একটা ব্যাটারি বা একটা মিলিঅ্যামিটার এবং একটা পরিবর্তনশীল রোধ যুক্ত থাকবে, এবং ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে একটা কি থাকবে, ট্রান্সফরমার থাকবে, স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা ভোল্টেজকে অনেক খুব বাড়ায় দেয়, ঠিক আছে। তো আবার কি, অ্যানোডের সাথে কি থাকবে, 45 ডিগ্রি কোণ করে বিভিন্ন পাত থাকবে, ধাতব পাতগুলো কিসের তৈরি হতে থাকে, প্লাটিনাম, টংস্টেন অথবা ট্যান্টালামের তৈরি হয়ে থাকে। এবং যেহেতু এক্স রে উৎপন্নের সময় অনেক পরিমাণে তাপ উৎপন্ন হয়, এই কারণে কি করা হয়, অ্যানোডের ভিতরে আমাদের তরল বা পানি সবসময় ফ্লো করা হয়, যেটা কিনা প্রবেশের জন্য প্রবেশ পথ এবং পথ রয়েছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এইখানে স্টেপ আর ট্রান্সফরমারে অতিরিক্ত, এই দুইটা প্রান্তের ভিতরে অতিরিক্ত বিভব পার্থক্য সৃষ্টি করা হয়েছে। এই অতিরিক্ত বিভব পার্থক্যের কারণে এখান থেকে ইলেকট্রন ধম ধম করে ছুটে যাবে পাতে আঘাত করবে,
এবং এর পাত থেকে একটা রশ্মি নির্গমন হবে, ওই রশ্মিটাকে বলা হচ্ছে আমরা এক্স। ঠিক আছে, দেখ এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রকার সমস্যা না জানা, ক্লাসটা কেটে যাবে, আমাকে আবার হচ্ছে লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে না, তোমার জানাবে। খেয়াল নাই যে ইয়ে শেষ, বুঝছো? Sorry। বলো, কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? জানাও একটু, সমস্যা কি আছে? দুই নম্বরটা হচ্ছে যে এই যে এখানে যেই পরিমাণ একটা শক্তি, একটা ধরো ইলেকট্রন নির্গত হচ্ছে, আঘাত লাগতেছে এখানে, এত যখন আঘাত লাগতেছে একটা শক্তি উৎপন্ন হচ্ছে না, তো এই শক্তির 99% হয় তাপ, তাপ হিসাবে বের হয়, আর 1% বের হয় রশ্মি হিসাবে। এত দূরে একটা আঘাত করতেছি, আচ্ছা তোমার গায়ে ধরে কে আমাকে পুরো ঘুষি মারি কিছু করে, ঠিক আছে, তো বান্ধবীদের ঘুষি মারতেছে এভাবে, তাহলে কি হয়? লাগে না জায়গাটা, জ্বলে না, গরম হয়ে যায় না জায়গাটা? তাহলে ঠিক তেমন এখান থেকে এত দূরে মারতেছে, তাহলে এটা কি হবে? ওই তো শক্তি যাবে। তো এই শক্তিটা, এই যে ইলেকট্রন কি শক্তিটা 99% তাপ উৎপন্ন হবে, আর এই 1% যে পরিমাণ শক্তি যাবে এখানে, ওই শক্তির 99% তাপ উৎপন্ন হবে, আর 1% রশ্মি বেরোবে। এটা ঠিক আছে। এই কারণে কি হয়, এই তাপ পরিমাণ মোকাবেলায় এই যে আণবিক যে তাপ হচ্ছে অতিরিক্ত হিট হয়ে যাবে, এই কারণে কি হয়, এখানে কন্টিনিউয়াস ফ্লো করা হয় বিভিন্ন তরল, তরল বা তেল, হ্যাঁ তেল পানি ফ্লো করা হয় যাতে তাপটা ছড়ায় যায়, তাপটা বাইরে বের করা যায় সহজে। বুঝতে পারছো না স্যার? আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই তো সবই বোঝে নাকি? হ্যাঁ, বলো, কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন নাই কারো? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা এখন সূত্র প্রমাণ করি। মুসলাম, আশা করি সবার হয়ে গেছে, মুছে দিলাম। আচ্ছা, তো চলো আমরা এখন সূত্রটা প্রুফ করা শুরু করি। ঠিক আছে, একটা জিনিস কল্পনা করো তো, আমি ধরলাম এখানে যে ইলেকট্রনটা বের হবে, তার শুরুতে ধরে আমি বেগ ধরো ভি ধরলাম, ভি বেগ, ঠিক আছে, এবং আর এর পরে এখানে আঘাত লাগার পরে ধরো বেগ হলো ভি ড্যাশ, তাহলে কি পরিমাণে শক্তি উৎপন্ন হবে বলো তো? শক্তি যাবে, কি পরিমাণে শক্তি উৎপন্ন হবে? তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি ড্যাশ স্কোয়ার, হ্যাঁ কিনা? এই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাহলে এই শক্তি সমান সমান আমি ই, তাই না, শক্তি ই, ই লিখতে পারি। আবার এটাও লিখতে পারি, এই শক্তি সমান সমান এইচ নিউ, নিউ বা এফ কম্পাউন্ড, এইচ এফ লিখতে পারি না? দেখো তো পারি কিনা, জানাও। যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি ড্যাশ স্কোয়ার সমান সমান এইচ এফ লিখতে পারি কিনা, কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে? পারি, পারি কিনা? বোঝো নাই? এইখানে ধরো গতিশক্তি, শক্তির যদি ইয়ে করি না আমরা, শক্তি মানে কি, কি পরিমাণ কাজ কাজ হচ্ছে, ওই যে হাফ এম ভি স্কয়ার হাফ এম স্কয়ার সমান ডব্লিউ, হ্যাঁ ওটা কি তো কাজ, ওটার সময় যে শক্তি, কাজ আর শক্তি একই, আমরা পড়াইছি না? বলো, পড়াইছি কিনা? তাহলে খেয়াল করো, এখন খেয়াল করো, ধরো ইলেকট্রনটা সব শক্তি, সব যে পরিমাণ বেগ নিয়ে বের হয়েছে, ধরো এখানে এসে পুরোটাই ধরো শক্তিতে কনভার্ট হয়ে যায়, এইখানে ভি ড্যাশ সমান জিরো হয়ে গেছে। খেয়াল করো, যদি ভি ড্যাশ সমান যদি জিরো হয়ে যায়, জিরো হয়, তাহলে শক্তি হবে ম্যাক্সিমাম নাকি? তাহলে কি হবে, পুরো শক্তিটাই আমার কাজে লেগে গেছে, তাহলে শক্তি হবে কি, তাহলে শক্তি হবে কি ম্যাক্সিমাম, শক্তি হবে ম্যাক্সিমাম, হ্যাঁ কিনা? থিটা সমান সমান যদি জিরো হয়, তাহলে শক্তি হবে আমার কি ম্যাক্সিমাম। এখন শক্তি যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আমি কি বলতে পারি, ভি ড্যাশ সমান জিরো, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে হাফ এম ভি স্কয়ার সমান সমান এইচ এফ, আর তাহলে এফটা হবে কি ম্যাক্স। এটাকে এক নম্বর দাও।
হ্যাঁ কি হচ্ছে, বোর্ড ঠিক আছে এখন? এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তা কি করলাম আমি, যে ইলেকট্রন ধরো এখানে এখানে লেগে ধরো ভি ড্যাশ আসবে ধরলাম, তাহলে কি হবে, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি ড্যাশ স্কয়ার সমান সমান এইচ এর শক্তি। এখন খেয়াল করো, যদি পুরো শক্তিটাই যদি কাজে লেগে যায়, তার মানে কি এখান থেকে ভি বেগে বের হলো, আর এখানে ভি ড্যাশ সাথে জিরো হয়ে গেল, তাহলে ভি ড্যাশ যদি জিরো হয় তাহলে শক্তি কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে শক্তি কত, হাফ এম ভি স্কয়ার, কারণ ভি ড্যাশ সমান জিরো, তাহলে এইচ এফ ম্যাক্স, এটা তো ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। আবার কি খেয়াল করো, ইলেকট্রনকে, ঠিক আছে, এক ইলেকট্রনকে যদি এক ভোল্ট দিই, তাহলে তার মধ্যে শক্তি কি পরিমাণ হয় বলতো, এক ইভি, ইভি বলি না, ইলেকট্রন ভোল্ট, বুঝছো কিনা বলো? যদি যদি ইলেকট্রনকে ভি, ইলেকট্রনকে ভি বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, সৃষ্টি করা হয়, তাহলে তার শক্তি কত হয় বলতো? তাহলে তার শক্তি কি হবে, তাহলে তার শক্তি কি হবে, ইভি হবে না শক্তি? দেখো বুঝছো কিনা, তাহলে তার শক্তি কি হবে, ইভি হবে কিনা? হ্যাঁ ইভি হবে, হ্যাঁ কিনা? তাহলে এখন একটা কথা দেখো তো, একটা কথা দেখো তো, তার শক্তি কি হবে, ইভি হবে। আবার এই যে যে শক্তি হবে, এই শক্তিটাকে আমরা কি বলতে পারি, আমরা হাফ এম ভি স্কয়ার বলতে পারি, হ্যাঁ কিনা? শক্তিটাকে আমরা কি বলতে পারি, হাফ এম, ইলেকট্রনের গতি শক্তি হাফ এম ভি স্কয়ার হবে, হ্যাঁ কিনা? হ্যাঁ, এটা তো আমরা জানি। তাহলে এখন খেয়াল করো, তাহলে কি আমরা বলতে পারি যে দেখো হাফ এম ভি স্কয়ার সমান ইভি, আবার হাফ এম ভি স্কয়ার সমান এইচ এফ, তাহলে কি আমরা বলতে পারি যে এইচ এফ ম্যাক্স সমান সমান ইভি, বলতে পারি কি? আবার এইচ, এফ এর পরিবর্তে আমরা এফ সি বাই ল্যামডা দিতে পারি সমান সমান ইভি। এখন দেখো, এইটা যদি ম্যাক্সিমাম হয়, কম্পাঙ্ক যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে কি মিনিমাম, জানো তো, বিপরীত যেহেতু রেসিপ্রোকাল সম্পর্ক, তাই না? তাহলে কি হবে বলতো, ল্যামডা সমান সমান কি হবে তাহলে, এইচ সি বাই, কি হবে বলো, এইচ সি বাই ইভি, এইচ সি বাই ইভি, ঠিক আছে? তো ল্যামডা মিনিমাম, এই দেখো এটাই হচ্ছে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য। কি পরিমাণ, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য, এক্স এর রশ্মির মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান আমরা কি পাইলাম, ল্যামডা মিনিমাম সমান সমান এইচ সি বাই ইভি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে ভিটা কিন্তু বেগ না, ভিটা হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হচ্ছে, কারণ এই যে এখানে ভি কি, ভোল্টেজ ছিল না, ভি বিভব পার্থক্য ভোল্ট, তাই না? ল্যামডা মিনিমাম কি, এই যে যে রশ্মিটা বের হচ্ছে এক্স রে, এই রশ্মিটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা বের করলাম আমরা। তাহলে এখন মান যদি বসাও, এইচ কি, এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, আমরা 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, আর এখানে কি হচ্ছে E, ঠিক আছে? এটা তো ঠিক আছে। তাহলে হিসাব করে দেখা যায়, তোমাদের হিসাবের সুবিধার্থে তোমরা এটাও মনে রাখতে পারো, সূত্রটা লেখার পরে তোমরা দেখো এই পুরো ক্যালকুলেশন করলে পরে আসবে 12,400 ডিভাইডেড এর ভি এত আর্মস্ট্রং আসবে, ঠিক আছে? তাহলে এক আর্মস্ট্রং সমান আমরা কি জানি, 10 টু দি পাওয়ার -10 মিটার। এখন দেখো তার মানে কি, আমার এখানে যে পরিমাণ বিভব পার্থক্য দেওয়া থাকবে, জাস্ট 12,400 নিচে ওই যে, যদি আমি ধরি 60,000 বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে 60,000 দিয়ে ভাগ দিয়ে কত আর্মস্ট্রং হবে তোমার ল্যামডা মিনিমাম মান, বুঝতে পারছো? এখানে ভি কি, বিভব পার্থক্য। এই ছিল এক্স রে এর সম্পূর্ণ যাবতীয় নাড়ি নক্ষত্র, এক্স রে রশ্মির নাড়ি নক্ষত্র। দেখো, কারণ এই এক্স রে নিয়ে কোনো প্রকার ডাউট বা সমস্যা থেকে, এই ছিল পুরো এক্স রে রশ্মির নাড়ি নক্ষত্র, ঠিক আছে? এসি ল্যামডা মিনিমাম সমান এসি বাই ডিবি, ঠিক আছে?
কারো কোনো প্রকার ডাউট আছে? বুঝতে পারছি। হাতি মানে হচ্ছে, বুঝলাম না। আমার এখানে কিন্তু নেট সম্পূর্ণ একদম 5 স্টার, মানে 5টা ইয়ে আছে, হোয়াইট দাগই আছে। লালও হচ্ছে না, হলুদও হচ্ছে না। কত? কথা ক্লিয়ার আসছে না? কি বললাম বুঝো না এখন পর্যন্ত? বলো, আর কোথাও কোনো ঝামেলা আছে কিনা বলো। এখন ক্লিয়ার আসছে কথা? এখন কথা ক্লিয়ার আসছে? কথা ক্লিয়ার আছে এখন? জানাও জানাও। আচ্ছা, এখন সবকিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এখন মুসলাম এটা, ঠিক আছে। সবাই একটু দেখো, রিভাইজ দাও, ওটা একটু লেখো, ঠিক আছে। আমরা এখন কম্পাউন্ড ইফেক্ট দেখবো, ঠিক আছে। চলো, আজকে লাস্ট টপিক কম্পাউন্ড ইফেক্ট। এটার প্রমাণ আমি করব না, এটার প্রমাণ হচ্ছে আড়াই পেজ, ঠিক আছে। এটা তোমাদের প্রমাণ আসবে না, সূত্রটা খালি জেনে রাখো বিষয়টা কি, ঠিক আছে। তো এখন আমরা করব কি, কম্পটন ইফেক্ট। এটাকে বলে কম্পটন ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা। তো কম্পটন ইফেক্ট এটা বলতেছে যে ধরো, ধরো এই যে একটা ইলেকট্রন নর্মাল অবস্থা রেস্ট, মানে প্রায় ফ্রিলি অথবা হালকা করে, ঠিক আছে, নরমালি বাউন্ড অবস্থায় আছে, ঠিক আছে, স্লাইটলি বাউন্ড অবস্থায় আছে, মানে ফ্রি একটা ইলেকট্রন আছে। এখন তুমি ধরো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, একটা একটা গামা রশ্মি বা এক্স রে রশ্মি আঘাত করলাম ইলেকট্রনকে আঘাত করলাম, কি, ধরো ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি দিয়ে ইলেকট্রনটাকে আঘাত করলাম। তো আঘাত করার পরে এই হিসাব মতো যাওয়ার কথা কই ইলেকট্রনটার বা রশ্মিটার, এই সামনের দিকে যাওয়ার কথা না। তো এই সামনের দিকে না গিয়ে ইলেকট্রনটা ধরো যাবে হচ্ছে এই দিক বরাবর চলে যায় ইলেকট্রনটা ধরো এই দিক বরাবর গেল। আর এই রশ্মিটা ধরো, আর এই রশ্মিটা ধরো এইভাবে ভাবে চলে গেল, ঠিক আছে। মানে নর্মাল ডিরেকশন ধরো, এটা এটা নর্মাল ডিরেকশন, এটা এমন ছিল যে এখান থেকে এই কোণটা ছিল কি, ফাই। আর ধরো এই কোণটা আমি দিলাম না, থিটা দিলাম না, ঠিক আছে, আমাদের রশ্মির হিসাব হচ্ছে, ঠিক আছে। পরে এটা তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ল্যামডা 2 হয়ে গেল। এখন এখন একটা জিনিস, এই কোণ ক্রিয়াটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। খেয়াল করো, এই জায়গায় একটা অতি উচ্চ শক্তি সম্পন্ন, আচ্ছা আমরা কি জানি বলতো, ই, শক্তি ই সমান সমান কি হচ্ছে, এইচ সি বাই ল্যামডা। তার মানে কি, ই যদি বেশি হয়, ল্যামডার মান কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। তা দেখো তো এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য কি ছোট ছোট দিছি না, তার মানে এখানে অতি উচ্চ শক্তি সম্পন্ন। হ্যাঁ, রশ্মি আসলো, এসে নর্মাল একটা ইলেকট্রন, ভালো ছিল, ভালো অবস্থায় ছিল, ঘুমিয়েছিল, দিল এক ধাক্কা দুম করে। এই ধাক্কার ফলে ইলেকট্রনটা কি হলো, এইদিকে সরে গেল। এখন খেয়াল করো, আর কি, আচ্ছা তুমি একটা কথা চিন্তা করো তো, তুমি ধর খুব জোরে দৌড়ে আসছো, হ্যাঁ এই জোরে দৌড়ে এসে একজনকে ধাক্কা দিলা। ধাক্কা দিলে তুমি ধাক্কার পরে ধরো তুমি দৌড়াচ্ছ, কিন্তু তোমার গতিটা কি স্লো হবে নাকি আরো বেশি স্পিড পেয়ে যাবে, তুমি আমাকে একটু বলো তো। তুমি ধাক্কা দিতেছো, এটা নর্মালি একটা ধরো একটা গাড়ি দাঁড়ায় আছে, তুমি ধাক্কা দিতেছো, হ্যাঁ, তো ধাক্কা দিতেছো, এবার এটা কোনা করে একটা ধাক্কা দিলা। ধাক্কা দিয়ে কি তুমি, তুমি গেলে এদিক সরে, আর গাড়িটা ধরো এদিক চলে আসলো, ঠিক আছে। তাহলে কথা চিন্তা করো তো,
তোমার কি যে পরিমাণ শক্তি ছিল, শক্তি কি কি কমবে না বাড়বে ধাক্কা লাগার পর, এটা বলো। হ্যাঁ অবশ্যই স্লো হবে, তার মানে তোমার কি শক্তিটা কমে যাবে, শক্তি কমবে। যে শক্তি নিয়ে ধাক্কা মারছো, ধাক্কা লাগার পরে কিছু শক্তি তো এই যে গাড়িটা খেয়ে নিল, স্থির অবস্থা ছিল, ধাক্কা লেগে তো সরে গেল এদিকে, ইলেকট্রনটা সরে গেল এদিকে, তাহলে কি শক্তি নিশ্চয়ই কমবে। তাহলে একটা কথা চিন্তা করো তো, হ্যাঁ শক্তি যদি কমে, শক্তি ধরো কমলো, তাহলে শক্তি যদি কমে, তাহলে শক্তি যদি কি হয়, শক্তি যদি কমে, তাহলে কি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না? শক্তি যদি কমে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে কিনা, দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে, শক্তি কমে গেছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে বিজ্ঞানী কম্পটন এটাই বলতেছে, কম্পটন এটাই বলছে যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য দুটি পার্থক্য হবে এইচ বাই এম নট সি 1 - cos ফাই। ঠিক আছে, ফাইটা কি, ফাইটা কি, এই যে এক্স এর অ্যাক্সিসের সাথে আমার কার ডিরেকশন, হ্যাঁ বিচ্ছুরিত, বিচ্ছুরিত মানে কি, বিচ্ছুরিত তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো বিচ্ছুরিত রশ্মি, যেমন যে রশ্মিটা কি হলো ধাক্কা লাগার পর, হ্যাঁ ধাক্কা লাগার পরে যে রশ্মিটা গেল, আফটার কলিশন, আফটার কলিশন দ্য এক্স রে অর গামা রে, ঠিক আছে, দ্য ডিরেকশন ফ্রম দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। তাহলে কি ল্যামডা টু বড় হচ্ছে, ল্যামডা টু মাইনাস ল্যামডা মানে এই তরঙ্গ দুটো দৈর্ঘ্য দুটোর পার্থক্য হবে এইচ বাই এম নট সি 1 - cos ফাই। ফাইটা কোন অ্যাঙ্গেল, ফাইটা হচ্ছে দেখো এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস সাথে, দেখো মানে এই যে সংঘর্ষের পরে যে গামা রশ্মি বা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা হবে, পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের যে গামা রশ্মি বা এক্স এর রশ্মির কি হচ্ছে সাথে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে ফাই। হ্যাঁ, তাহলে কি হবে, ল্যামডা টু মাইনাস ল্যামডা সমান এইচ বাই এম নট সি 1 - cos ফাই। তাহলে এইটাই হচ্ছে, এই সূত্রটা হচ্ছে কম্পটন ইফেক্টের সূত্র। বলো ক্লিয়ার কিনা, যার সূত্রটা আমি বলে দিলাম, এটা প্রমাণ হচ্ছে 2.5 থেকে 3 পেজ লাগবে প্রমাণটা করতে। এখানে হচ্ছে আইনস্টাইনের পার্টিকেল থিওরি, তোমার হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের বিভিন্ন থিওরি এখানে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তো অত আমরা নিয়ে আসছি না, অত তোমরা বুঝবাও না। ঠিক আছে, এখানে পার্টিকেল ধর্ম, এখানে পি সমান সমান 0 থাকে, মোমেন্টাম শক্তি থাকে এম নট সি স্কয়ার, এখানে সমান সমান, এখানে শক্তি থাকে কি হচ্ছে এইচ নিউ, এখানে শক্তি হবে এইচ নিউ ড্যাশ, তারপরে এখানে হচ্ছে বা পি এর মান মানে হচ্ছে মোমেন্টামের মান হচ্ছে কত, ই সমান সমান পিসি, পি সমান সমান ই বাই সি মানে এইচ নিউ বাই সি। এবার সূত্র প্রমাণ করতে 2.5 থেকে 3 পৃষ্ঠা লাগবে সূত্রের প্রমাণটা। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের শর্টকাটে সূত্রটা বলে দিলাম, যে বিষয়টা কি হচ্ছে, যে নরমালটা রেস্ট অবস্থায় ইলেকট্রন আছে, এটা উচ্চ গতি সম্পন্ন আলফা বা বিটার ওই গামা রশ্মি এসে তার লাগলো, লাগার পরে কি হলো, ইলেকট্রনটা একদিকে মুভ করলো, আর কি হলো, আর যে ইয়েটা ছিল, যে রশ্মিটা ছিল সেটা অন্যদিকে স্ক্যাটার্ড হয়ে গেল। ঠিক আছে, কোন কোণে, ফাই কোণে। ঠিক আছে, তাহলে এই যে এটা কি, যেহেতু শক্তি কমছে, শক্তি কমলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য দুটো ডিফারেন্স ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান হবে এইচ বাই এম নট সি 1 - cos ফাই। বুঝতে পারছো, এটা হচ্ছে কোয়ান্টাম কনসেপ্ট। অনেক চিল্লালাম, ঠিক আছে। তো এইটাই ছিল আজকের মতো আমাদের ক্লাস। তোমরা বাসায় একটু নিজেরা ম্যাথ দেখো, সমস্যা হলে বলো। আজকে ম্যাথ করার মতো তেমন কিছু নাই, কারণ হচ্ছে বলি যে এখানে জাস্ট প্রশ্ন সব দিয়ে দেয়া থাকবে, শক্তি দেয়া থাকবে বা ল্যামডার মান দেয়া থাকবে, থেকে বলবে যে কোনটা কত, কত ডিগ্রি কোণে যাবে, অথবা কোন দেয়া থাকবে, বলবে যে ল্যামডা টু এর মান কত বা ল্যামডা ওয়ান এর মান কত। এই টাইপের কোশ্চেন থাকবে, বাচ্চাদের ম্যাথ, এই জন্য করাচ্ছি না, তোমরা নিজেরা দেখবা। আর এক্সট্রা থেকে কি আসবে, এইচসি বাই ইভি, জানো তো ল্যামডা সমান সমান এইচসি বাই ইভি, মানে 12,400 বাই ভি, মানে ভোল্টেজ দেয়া থাকবে, ভোল্টেজ 60,000 ভোল্ট, ল্যামডার মান কত, 12,400 দিয়ে 60,000 ভাগ দিবা, যত থাকবে তত অ্যাংস্ট্রম দূরত্ব, শেষ। ঠিক আছে, একদম ইজি ছিল আজকে ক্লাস। তো কালকে আমরা ফটো তড়িৎ ক্রিয়া করব। আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো কোশ্চেন আছে, এনি ফার্দার ইনকোয়ারি? If not, then you guys may go. The class is over. Thank you for your patience. Okay. আল্লাহ হাফেজ, তাহলে কারো কোনো কোশ্চেন নাই? গুড, ঠিক আছে।